হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা 2025 ছাত্রছাত্রীদের রচনা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা রচনা বিষয়ে অত্যন্ত ভীতু ভয় পাও প্রত্যেকবার, আমি জানি। তাই আজকে আমরা এই ভিডিওতে রচনার কোন কোন ইম্পর্টেন্ট টপিক তোমরা অবশ্যই তোমাদের 2025-এর জন্য তৈরি করবে সেটা নিয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে বলবো যে রচনায় আউট অফ 13 to 15 কী করে পাওয়া যায় সেই বিষয়টাও। কাজেই তোমরা ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটাই আমি চাই। আর এই ভিডিওটার মধ্যে আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো এখন থেকে তোমরা এক্সামের আগে পর্যন্ত যদি ভালোভাবে রেডি করো তাহলে দেখবে তোমাদের কোথাও কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এবার আমরা প্রথমেই আসবো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিকে। আগে একটা কথা শুনে নাও যে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো কিন্তু সর্বকালীন, সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। সেরকম কিছু রচনা হচ্ছে, যেমন বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে আছে আমাদের প্রতিদিনের জীবনে বিজ্ঞান, কিংবা প্রতিদিনের জীবনে বিজ্ঞানের প্রভাব, যাই হোক, ছাত্র জীবনে বিজ্ঞানের প্রভাব, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান ও ঈশ্বর চেতনা, বর্তমান ইন্টারনেটের জগতে ছাত্রজীবনে ইন্টারনেটের যে অবদান, মোবাইল ফোন এবং জনমানব হতে পারে, ছাত্রজীবন হতে পারে, কম্পিউটার ইত্যাদি বিভিন্ন জীবনীমূলক কিছু রচনা তোমরা অবশ্যই শিখে যাবে। জীবনীমূলক রচনা আমি জানি অনেকেরই লিখতে ভালো লাগে না এবং সেটা মনে রাখতে পারো না, তবু বলবো এখন থেকে অনেকটা সময় যেহেতু আছে, তোমরা একজন দেশনায়ক অথবা একজন দেশনেতা যাকে বলে, একজন কবি অথবা একজন কোনো প্রিয় উপন্যাসিক কিংবা এমন কোনো মনীষী, এক্ষেত্রে তোমাদের ধরো তোমার প্রিয় কোনো ব্যক্তিত্বের উপর রচনা এলো, সেক্ষেত্রে কিন্তু এই রচনাগুলো পড়া থাকলে সেটাও তুমি ওই রচনার মধ্যে দিয়ে, ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারবে। এরপর বলবো পরিবেশ, সমাজ, প্রকৃতি, সেই সব বিষয়ের মধ্যে যেমন পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন এখন খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয় একটা। তাছাড়া গাছ বাঁচাও, বাংলার ঋতু বৈচিত্র্য। এক্ষেত্রে বলবো বাংলার ঋতু বৈচিত্র্য সমস্ত ঋতু একসাথে এটা আসতে পারে, কিন্তু এমন রচনাও আসে ধরো বাংলার গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল অথবা বসন্তকালের কোনো অভিজ্ঞতা, বসন্তকাল এরকমভাবে, অথবা তোমাদের কোনো তোমার ধরো বলে দিল গ্রীষ্মের দুপুর কিংবা শীতের সকাল, অথবা তোমার জীবনে বসন্তকাল, কোনো একটা বসন্তের দিন কিংবা কোনো একটা শরতের দিন, এভাবেও আসতে পারে। তোমরা যদি ওই ঋতুর ওই পার্টিকুলার যে ঋতুর কথা বলছি সেই ঋতুগুলোর বৈশিষ্ট্য জানো, সেই ঋতুর সময়কাল জানো, সেই ঋতু কখন আসে, সেই ঋতুর দান আমাদের জীবনে তার দান কতটা, ক্ষতি কতটা, এগুলো জানো, তাহলে একদিনের উপরেও কিন্তু সেটা তোমরা অবশ্যই ভালোভাবে গুছিয়ে লিখে আসতে পারবে। সেটা তোমাদের কিছুটা বুদ্ধি খাটাতে হবে অবশ্যই, তবুও তোমরা যদি এই রচনাগুলো তৈরি রাখো তাহলে অনেকটা উপকৃত হবে। এরপর বলবো কিছু সংস্কৃতি বাংলার সংস্কৃতি বিষয়ক কিছু রচনা বা বাঙালি বিষয়ক রচনা। আচ্ছা, শিশুশ্রম, সাক্ষরতা বা নিরক্ষরতা এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নেবে। বাংলার সংস্কৃতি বা বাঙালি বিষয়ক যে রচনা বললাম সেখানে বাংলার উৎসব, বাংলার সংস্কৃতি, বাংলার চলচ্চিত্রের সেকাল একাল বা বাঙালিয়ানার একাল সেকাল, এই ধরনের রচনা। এরপর তোমাদের স্কুল জীবনের কিছু অভিজ্ঞতার উপর রচনা আসে, যেমন ধরো শিক্ষক দিবস, শিশু দিবস, কিংবা তোমার স্কুলের কোনো স্মরণীয় দিন, তোমার স্কুলের এমন কোনো অভিজ্ঞতা যেটা তুমি কোনো দিন ভুলতে পারবে না, এরকমভাবে কিছু আসতে পারে। কিংবা তোমার স্কুলের বিজ্ঞান প্রদর্শনী, তোমার স্কুলের কোনো সাংস্কৃতিক উৎসব, তোমার স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এরকম বিভিন্ন রকম টপিক কিন্তু আসতে পারে। তাছাড়া তোমাদের অভিজ্ঞতা বলতে যেটা হচ্ছে তোমার স্মরণীয় দিন, তোমার দেখা কোনো গ্রামের অভিজ্ঞতা, তোমার দেখা কোনো ঐতিহাসিক স্থান বা ভ্রমণ, তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতা, পাহাড়ি জায়গায় যাওয়ার অভিজ্ঞতা, তোমার পড়া কোনো বাংলা গল্প কিংবা কোনো উপন্যাস, এমনও হতে পারে। আচ্ছা, সাম্প্রতিককালে পড়া কোনো গল্প বা উপন্যাস, তোমার বনভোজনের অভিজ্ঞতা, বনভোজন পিকনিক যেটা, তোমার দেখা কোনো ভয়াবহ দুর্ঘটনা, তোমার নিজের চোখের সামনে ঘটে গেছে এমন কোনো দুর্ঘটনা, তোমার দেখা কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা কোনো খেলা দেখতে গেছো কোনো ক্রীড়াঙ্গনে, বড় ক্রীড়াঙ্গনে, তেমন কোনো অভিজ্ঞতা তোমার। এছাড়া যেগুলো বললাম ওই স্কুলের ক্ষেত্রে সেই ধরনের রচনা। এবার বলবো
আত্মকথামূলক রচনা, এটা একটা বিষয় যেটা তোমরা অনেক সময় সমস্যায় পড়ো। সেক্ষেত্রে বলি আত্মকথামূলক রচনা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু এইটাই আসবে অমনটাই আসবে এমন করে কিছু বলা যায় না। কাজে আত্মকথামূলক রচনা তোমাদের সংগ্রহে যে আত্মকথাগুলো থাকবে সেগুলো মোটামুটিভাবে একটু দেখে নেবে। এখন থেকে অনেকটা সময় তোমরা পাচ্ছ, সেই সময়ের মধ্যে ভালোভাবে ওগুলো একটু যদি বারবার দেখো তাহলে অনেকটা কিন্তু তোমরা শিখে যাবে। বারবার বলছি, রচনা কিন্তু লার্ন করবার বিষয় নয়। তুমি রচনা যত বেশি পড়বে তত বেশি রচনা নিজের মধ্যে তোমার দখল বাড়বে এবং তুমি তত বেশি লিখতে পারবে। এরপর হচ্ছে ছাত্রজীবন সংক্রান্ত কিছু রচনা, যেমন ছাত্রজীবনে পরিবেশ সচেতনতা, ছাত্রজীবনে ভ্রমণের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে খেলাধুলার প্রভাব, ছাত্রজীবনে বর্তমান শিক্ষা সমাজ, এই ধরনের কোনো রচনা তোমাদের অবশ্যই আসতে পারে। এরপর যে কথাটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনার উপর রচনা। সাম্প্রতিক ঘটনা মানে কিন্তু এমন নয় যে তোমার যে বছরে তুমি এক্সাম দিচ্ছ সেই বছরে ঘটা কোনো ঘটনা, অথবা সেই বছরে 6 মাস আগে ঘটা কোনো ঘটনা, এমন নয়। তোমার আগে মানে এই যে এক্সামটা দিতে বসেছে তার আগের 3-4 বছর আগেও হয়তো ঘটে গেছে, সেটাও কিন্তু সাম্প্রতিক কাল বলেই ধরা হবে। কাজেই 5 বছর আগের ঘটনাও তোমার সাম্প্রতিক কালের ঘটনাই। কাজেই তোমার এই সময়টার মধ্যে তোমার জীবনে বা তোমার সমাজে জাতির জীবনে যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় ঘটে থাকে তাহলে সেই বিষয়টার ওপর অবশ্যই তুমি কিন্তু মনোযোগ দেবে। এক্ষেত্রে আমি বলবো তোমরা যদি চাও অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। 8777416211 আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখান থেকে তোমরা আমাদের রচনার সফট কপি পারচেস করতে পারো। সেখানে 32টা রচনা আমি আমার থেকে মানে আমার নিজের মনের মতো দিয়েছি। সেগুলো তোমরা যদি খুব ভালোভাবে স্টাডি করো একবার এক্সাম পর্যন্ত, আমি খুব স্থির বিশ্বাস নিয়ে বলতে পারি তোমরা রচনাও খুব ভালোভাবে লিখে আসবে। এবং ওখান থেকে কিছু না এমন কিছু রচনা, তোমাদের যে কোনো রচনাই আসুক না কেন, এমন একটা রচনা তুমি পেয়ে যাবে যেটা ওখানের অভিজ্ঞতা দিয়ে তুমি লিখে আসবে, অথবা ডাইরেক্ট কমনও তুমি পেয়ে যেতে পারো, এমন হলেও হতে পারে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো যে রচনা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। রচনা কিন্তু কখনোই এমন বিষয় নয় যে গেলাম আর লিখে বেরিয়ে এলাম, তাহলে কিন্তু কখনোই রচনায় ভালো মার্কস পাওয়া যায় না। তোমাকে সেই অভিজ্ঞতাটা রাখতে হবে, রচনার লেখার অভিজ্ঞতা, এবং সেই লেখার অভিজ্ঞতা তৈরি করতে গেলে পড়ার অভিজ্ঞতা আরও বেশি প্রয়োজন। আর এবার আমি তোমাদের আর একটা কথা বলবো, যেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনার মধ্যে তোমাদের কোভিড-19 অনেক দিন আগে হয়ে গেছে, তা হলেও কিন্তু কোভিড-19 সাম্প্রতিক ঘটনা এবং ভয়াবহ একটা ঘটনা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কোনো ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো বিমান দুর্ঘটনা, কোনো রেল দুর্ঘটনা, এরকম বিভিন্ন বিষয় হতে পারে। সেগুলো একটু খেয়াল করবে। তোমাদের জীবনে অনেক ঘটনাই ঘটেছে ইতিমধ্যে, সেই ঘটনাগুলো ইম্পর্টেন্ট মানে তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এরপর বলবো তোমরা যারা পিডিএফ নোটস মানে সফট কপি পারচেস করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ রাখবে সব সময়, বা আমাদের এই টিমের সাথে যোগাযোগ রাখবে। কারণ সাম্প্রতিককালে এমন কোনো ঘটনা যদি ঘটে যায় তোমাদের এক্সামের ঠিক 6 মাসের মধ্যে, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের ওই পিডিএফ যে সফট কপিটা আছে অলরেডি তোমরা পারচেস করেছো সেখানে অ্যাড করে দেবো। সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা মানে বিনামূল্যেই তোমরা সেটা পেয়ে যাবে। শুধু আমাদের টিমের সাথে যোগাযোগ করলে তোমাদের সেই প্রমাণটা দিতে হবে যে তোমরা আমাদের থেকে পারচেসটা করেছিলে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার আমরা সম্পূর্ণভাবে চলে যাব রচনায় কিভাবে ফুল মার্কস অথবা 14-13 পাওয়া যেতে পারে। প্রথমেই বলবো রচনা খুব বড় বড় মার্কেট থেকে বই কিনে আনলাম, প্রচুর রচনা পড়তে বসলাম এবং সমস্যায় পড়ে সেগুলো বন্ধ করে রেখে দিলাম, এমনটা করলে চলবে না। আমি যে জন্য আমাদের যে পিডিএফ তৈরি করেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভেবে। বিভিন্ন রচনা বইতে কিন্তু মোটামুটি 2 থেকে 3 পাতা ধরে রচনা থাকে, যেটা তোমাদের প্রয়োজন হয় না। তোমাদের মোটামুটি 250 থেকে 300 শব্দের মধ্যে রচনা লিখতে হয়। আর সেখানে বইয়ে যে রচনা থাকে সেখানে দেখা যায় 600-700 এর ওপর রচনা থাকে। অথবা তোমাদের সাম্প্রতিককালের যে বইগুলো বেরোয় সেখানে এত ছোট রচনা থাকে এবং এমনভাবে লেখাগুলো থাকে সেখানে কিন্তু সেগুলো তোমাদের পক্ষে মানে নিজের আয়ত্তীকরণের খুব অসুবিধা হয়। সেই তোমাদের কথা ভেবে কিন্তু আমি যে পিডিএফটা তৈরি করেছি সেখানে সম্পূর্ণ সাবলীল ভাষায় সাবলীলভাবে লেখা আছে, যাতে করে তোমরা সহজে উত্তর দিতে পারো। এবার বলবো রচনা লেখার সময় খেয়াল রাখবে তুমি যে ভাষায় কথা বলো সম্পূর্ণ চলিত ভাষায়, কিন্তু গ্রহণযোগ্য এবং মার্জিত ভাষা
শালীনতা বজায় রেখে সেই ভাষা ব্যবহার করতে হবে। সেই ভাষায় তুমি যদি লেখো তাহলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবে। কিন্তু শুধু লিখে আসলেই তো হবে না, কিছু ইম্পর্টেন্ট বিষয়ের দিকেও তো নজর রাখতে হবে। যেমন তোমাকে স্পেলিংয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু যারা স্পেলিং মিস্টেক করো, ভীষণ মিস্টেক করো, তাদের রচনা চেক করতে গিয়ে দেখা যায় সেই রচনার মধ্যে অন্তত 12টা স্পেলিং মিস্টেক আছে। তাহলে কি তোমার 6 মার্কস চলে যাবে বা 12 মার্কস চলে যাবে? একেবারেই না। এত ভয়ের কোনো কারণই নেই। তোমাকে মনে রাখতে হবে যে বিষয়টা নিয়ে তুমি রচনা লিখছো, সেই বিষয় সংক্রান্ত যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করছো, সেই শব্দগুলো বা ওয়ার্ডগুলো তোমাকে সঠিক স্পেলিংয়ে তুমি লিখছো কিনা। সেখানে যদি ইম্পর্টেন্ট কোনো স্পেলিং তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার মার্কস যাবে। তুমি ধরো রচনায় কোনো কোটেশন ব্যবহার করছো, মানে কোনো কবিতার লাইন কিংবা কোনো বিখ্যাত মানুষের উক্তি, সেক্ষেত্রে যদি পরীক্ষকের চোখে ভুল ধরা পড়ে সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা মার্কস কাটা যেতে পারে, কারণ তুমি ভুল উক্তি তুলেছ। আর উক্তির কথা আসছে কেন? কারণ রচনার মধ্যে অবশ্যই মানে শুরু এবং শেষে তোমাকে সেইভাবে দুটো সুন্দর উক্তির মধ্যে দিয়ে রচনাটা শুরু করতে হবে, শেষ করতে হবে। রচনা পড়তে গিয়ে পরীক্ষকের যেন ভালো লাগে, বেশ সুন্দর একটা স্টার্টিং, সুন্দর একটা ফিনিশিং, এরমভাবে যদি তুমি রচনাটাকে প্রেজেন্ট করো তাহলে কিন্তু রচনা অনেকটাই গ্রহণযোগ্য হয় এবং মার্কসটা অনেক ভালো হয়। আর একটা বিষয় তোমাকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তোমাকে যে ওরকম সাব হেডিং করতে হবে সব সময় তেমনটা নয়, কিন্তু তোমাকে নির্দিষ্ট প্যারাগ্রাফ মেনটেন করতে হবে। তোমাকে প্রথমে রচনাটার বিষয়ে ভূমিকা লিখতে হবে। ধরো তোমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা আসলে কি তাই নিয়ে তুমি 5 লাইন লিখে ফেললে, 5-6 লাইন লিখলে, সেটা তোমার ভূমিকা বা প্রথম স্টার্টিং হয়ে গেল। এবার পরের প্যারাগ্রাফে তুমি বিষয়টাকে আস্তে আস্তে খুলে বলছো, এবং এই খুলে বলতে গিয়ে তার কিছু পার্ট থাকতে পারে, সেই পার্টগুলোর আলাদা আলাদা প্যারাগ্রাফ তুমি করবে। এইভাবে তুমি যদি রচনাটা প্রেজেন্ট করো তাহলে কিন্তু তোমার রচনায় অবশ্যই তুমি ভালো মার্কস পাবে। আর রচনায় গুরুগম্ভীর খুব ভাষা ব্যবহার করতে হবে, একেবারে ডিকশনারি দেখে বেছে বেছে ভাষা ব্যবহার করতে হবে এমনটা কিন্তু একেবারেই নয়। বারবার বলছি, তোমার মনের কথাকে তুমি তোমার মানে সুন্দরভাবে যদি তুমি পরিবেশন করতে পারো তাহলেই ফুল মার্কস পাবে। আর আমাদের যে পিডিএফ নোটস তোমাদের জন্য তৈরি হয়েছে সেখানে কিন্তু তোমাদের কথা ভেবেই সেই ভাষা রাখা হয়েছে, তেমনভাবে রচনাগুলোকে তৈরি করা হয়েছে, এবং রচনা কিভাবে লিখতে হয়, কেমনভাবে লিখলে তোমরা ভালো মার্কস পাবে, ঠিক তেমনভাবেই রচনাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। আর রচনাগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে করে তোমরা বোর না হও পড়তে পড়তে, তোমাদের রচনাগুলো পড়তেও ভালো লাগবে। তাহলে সেই রচনাগুলো তোমরা যদি বারে বারে পড়ো তাহলে দেখবে তোমাদের রচনায় আর কোনো ভীতি থাকছে না, রচনার ভয়টা সম্পূর্ণভাবে তোমরা কাটিয়ে উঠতে পেরেছো, এবং রচনায় অবশ্যই 15 আউট অফ 15 পেতে পারো, 14ও পেতে পারো, কোনো সমস্যাই হবে না। তাহলে চলো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।